হাই এভরিওয়ান, আমরা আগের ক্লাসে ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ফরেন ট্রেড চ্যাপ্টারটা শুরু করেছিলাম। সেখানে আমরা ইন্ট্রোডাকশন পার্টটা কমপ্লিট করেছি। আর সেখানে বলেছি যে আমরা আমাদের এই চ্যাপ্টারকে বোঝার সুবিধার জন্য ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ফরেন ট্রেডকে দুটো ছোট অংশে ভাগ করেছি। একটা হচ্ছে ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ আর 2 নাম্বার হচ্ছে ইন্ডিয়াস ফরেন ট্রেড। এবার এই দুটো টপিকের মধ্যে ইন্ডিয়াস ফরেন ট্রেডটা আমরা তিনটে অংশে ভাগ করেছিলাম, যে তিনটে অংশই কিনা আমরা পরে পড়ব। আগে আমরা পড়ব ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ। এবার ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জকে আমরা ছোট ছোট 7টা ভাগে ভাগ করেছিলাম। তার প্রথম ভাগটা হচ্ছে এক্সচেঞ্জ রেট, বাকি 6টা ছোট ছোট পার্ট আমরা পরে পড়ব। আজকের ক্লাসে আমরা এই ভিডিওটাতে আমরা শুধুমাত্র এক্সচেঞ্জ রেটটাই কমপ্লিট করব, যতটা সম্ভব। যদি লাগে তাহলে আরেকটা ক্লাসে কমপ্লিট করা যাবে। তো চলো বুঝি আমরা এক্সচেঞ্জ রেট আসলে কি। এক্সচেঞ্জ রেট কথার অর্থ হচ্ছে $1 যদি আমি দেই আন্তর্জাতিক বাজারে, তো সেখান থেকে আমি কত রুপি পাবো। 80 রুপি পেতে পারি ধরো, বা 85 রুপি পেতে পারি, বা 85 রুপি দিলে কত ডলার পাবো, $1 পেতে পারি আমি। তো এটাই হচ্ছে এক্সচেঞ্জ রেট। হ্যাঁ, যে কোনো একটা নির্দিষ্ট মুদ্রার সঙ্গে অপর কোনো একটা নির্দিষ্ট মুদ্রার কি সম্পর্ক আছে সেটাকেই বলে এক্সচেঞ্জ রেট। এবার এই এক্সচেঞ্জ রেটটা কিভাবে মনস্থির করা হয় বা ডিটারমাইন কীভাবে করা হয়, হ্যাঁ, কীভাবে নির্ধারণ করা হয়, সেটাকে বলা হয় এক্সচেঞ্জ রেট সিস্টেম। আচ্ছা, এই এক্সচেঞ্জ রেট সিস্টেমটা আবার দু রকমভাবে হয়। একটা হচ্ছে ফিক্সড অর পেজড এক্সচেঞ্জ রেট সিস্টেম, 2 নাম্বারটা হচ্ছে ফ্লেক্সিবল অর ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম। তো প্রথমে আমরা পড়ি ফিক্সড অর পেজড এক্সচেঞ্জ রেট সিস্টেম। আগে বোঝার চেষ্টা করি। মনে করো যে ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে দিল যে এখন থেকে 80 রুপি যদি আমাকে দেয় কেউ, তবে আমি $1 হিসেবে গণ্য করব, তাছাড়া আমি ব্যবসা করতে পারবো না। তার মানে বিদেশি তোমরা যদি এসে ইন্ডিয়াতে যদি ট্রেডিং করতে চাও, তাহলে তোমাকে এটাকে মানতে হবে, নাহলে আমি এখানে ভেতর ঢুকতে দিচ্ছি না আমি। এটা হচ্ছে গভর্নমেন্ট ফিক্সড করে দেয়। এবার গভর্নমেন্ট যদি ফিক্সড করে দেয় এরকম যে না আমি 70 মানছি, এবার আন্তর্জাতিক বাজারে আছে 80 রুপি, তো ওরা সবাই মানতেছে 80 রুপি পার ডলার, তখন কিন্তু বেশিরভাগ ট্রেডাররাই কিন্তু এখানে ব্যবসা করতে চাইবে না, তাই না? তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজও। তার মানে যদি আমি ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম করে দেই, হ্যাঁ, তবে ব্যবসা বাণিজ্যের কিন্তু লস হতে পারে। ইন্ডিয়াতে থেকে কিন্তু লোক কিনতে নাও পারে, সেই যে প্রোডাক্ট বা কোনো জিনিসপত্র কিন্তু নাও কিনতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো এটা ছিল ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, লিকুইডিটি প্রবলেম হতে পারে ইন্টারন্যাশনাল মার্কেটে। ধরো তুমি ফিক্সড করে দিলে, এবার ধরো যে $1 = 100 রুপি। এবার ইউএস গভর্নমেন্ট একদম লাগাতার হচ্ছে কি ডলার সাপ্লাই দিতে থাকলো, হ্যাঁ, তাহলে সেটা লিকুইডিটির প্রবলেম হয়ে গেল। কারণ কি, ইন্টারন্যাশনাল মার্কেটে তো ডলার অ্যাভেলেবেল আছে, প্রচুর ডলার আছে। তাহলে $1 সঙ্গে 100 রুপি কী করে হয়? সেক্ষেত্রে তো $1 মানে 50 রুপিও হতে পারে, ঠিক কি না? তো এটা একটা লিকুইডিটির প্রবলেম, যে কোন সময় লিকুইডিটি ইন্টারন্যাশনাল মার্কেটে বেড়ে যায়, কখন যে লিকুইডিটি কমে যায়, বলা যায় না। তাহলে আগে থেকে আমি যদি ফিক্সড করে দিই তাহলে লস হতে পারে। তাহলে একটা গেল হচ্ছে কি ব্যবসা বাণিজ্যের লস হতে পারে, 2 নাম্বার হচ্ছে লিকুইডিটির প্রবলেম হতে পারে। হ্যাঁ, পলিসি কিন্তু ইনএফেক্টিভ হতে পারে। পলিসি ইনএফেক্টিভ মানে কি, কখনো সাবসিডি দেয়, কখনো গভর্নমেন্ট ইম্পোর্ট এক্সপোর্টের সময়, তো সেই পারফেক্ট কত অ্যামাউন্ট হচ্ছে কি সাবসিডি দিতে পারে বা লোন দিতে পারে, লোন দেওয়ার সময় প্রবলেম হতে পারে লিকুইডিটি যাচ্ছে না করেই। হ্যাঁ, লিকুইডিটি খুব বেশি হয়ে গেছে দেখা গেল, তারপর হচ্ছে কি যে কী বলে লোনের অ্যামাউন্টটা ফিক্সড করা আছে বা তার থেকে অনেক বেশি বাড়িয়ে দিয়ে দেওয়া আছে। তো এদিকে একটা প্রবলেম হয় যে পলিসি ইনএফেক্টিভ হয়ে যায়। তারপর হচ্ছে মন্দা দেখা দিতে পারে, ইন্টারন্যাশনাল মার্কেটের হচ্ছে কি লিকুইডিটির প্রবলেম আসতে পারে। তারপর হচ্ছে কি যে লস হতে পারে ব্যবসা বাণিজ্যতে। এইসব হচ্ছে ফিক্সড যে বা পেজড এক্সচেঞ্জ রেট সিস্টেমের প্রবলেম। এবার আসে আমরা সুবিধা দেখি। আচ্ছা, সুবিধা বলতে কি বোঝায়, যে বিজনেস প্রবলেমটা একটু কখনো কখনো কম দেখা যায়। যে আমি এগ্রিমেন্ট করলাম, তুমি আমাকে $10 দিবে, আমি তোমাকে এই মালটা দিয়ে দেবো। আজকে ধরো যে তারিখ আছে, কালকেই দেখা গেল এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়ে গেছে। এবার অলরেডি তো সে এগ্রিমেন্ট করা হয়ে গেছে, ঠিক কি না?
তো তখন কি হবে, তখন তো মানে কি যে সে তো বেশি পয়সা চাবে, কিন্তু তা নয়। তুমি যদি আগে থেকে ফিক্সড করে দাও, তার মানে কি তাকে সেই পয়সাটাই তো বা সেই ডলারটাই তাকে হচ্ছে পে করতে হচ্ছে। এটা একটা সুবিধা। হ্যাঁ, যে তুমি ফিক্সড করে দিলে যাক, আর কোনো মানে কি যে তুমি বাড়ুক আর না বাড়ুক তোমাকে কিন্তু বাবা এটা নিতেই হবে। তো ফিক্সড করা থাকলে এটা সুবিধা হয় আগের থেকে। আচ্ছা, এবার আসি আমরা যে আম, কখনো কখনো যে বিদেশি গভর্নমেন্টকে মানে বিদেশি ব্যবসায়ীরা ইনভেস্টে আগ্রহী হয়। যদি ফিক্সড করা থাকে আগের থেকে, তাহলে যদি ইন্টারন্যাশনাল মার্কেটে লিকুইডিটি বাড়ে বা কমে, তখন হচ্ছে কি যে আম, যে একটা অস্থিতিকর পরিবেশের সৃষ্টি হয়, আনস্টেবল প্রবলেম, আনস্টেবিলিটি চলে আসে। তখন কি হতে পারে, তখন প্রবলেম হয় না। তখন এর জন্য হচ্ছে ফিক্সড করে দিলে তাহলে ব্যবসা বাণিজ্য করতে কখনো কখনো সুবিধা হয়। জরুরি নেই সবসময়, কিন্তু কখনো কখনো কিন্তু সুবিধা হয় ব্যবসা করতে। আচ্ছা, এবার আসি যে স্পেকটাকুলার যেসব থাকে, যে বন্যা খরা বর্ষা যাই হোক, যাই আসুক না কেন, সেই কারেন্সি কিন্তু সেমই হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে ফিক্সড বা পেস্ট এক্সচেঞ্জ রেটের হচ্ছে সুবিধা। এবার আসি আমরা ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট বা ফ্লোটিং এক্সচেঞ্জ রেট কী জিনিস। ফিক্সড এক্সচেঞ্জ রেটটা ডিসাইড করে গভর্নমেন্ট। হ্যাঁ, কিন্তু ফ্লেক্সিবল মানে কি যে এক্সচেঞ্জ রেট, এটা গভর্নমেন্টের হচ্ছে কি যে মানে আম, হস্তক্ষেপে হয় না। যেমন কি মনে করো হচ্ছে আজকে ডলার আছে $10 আছে মার্কেটে। এবার চায়না গভর্নমেন্ট হচ্ছে কি ডলার কোনো কারণে হচ্ছে কি এক্সপোর্ট ইম্পোর্টের সময় $5 গায়েব করে দিয়েছে, মার্কেটে ডলার অ্যাভেলেবেল নেই। এইবার অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট মানে কি মানে অস্ট্রেলিয়ান ট্রেডাররা $4 হচ্ছে কি অ্যাবজর্ব করে নিয়েছে মার্কেট থেকে। এবার ইন্ডিয়ানরা ইম্পোর্ট এক্সপোর্ট করবে, মনে করো ইম্পোর্ট করার সময় যে বা হচ্ছে বা এক্সপোর্ট করার সময় যে কোনো একটা প্রোডাক্ট মার্কেটে বিদেশি আন্তর্জাতিক বাজারে বিক্রি করছে, কোনো হচ্ছে সাপ্লায়ার্সকে বা ডিলারকে দিয়ে দিচ্ছে মার্কেট সেই প্রোডাক্টটা, বিনিময়ে সেই ডলার নিতে চাবে। কিন্তু এবার মার্কেটে তো ডলার অ্যাভেলেবেল নেই। 200 রুপিতে এক্সচেঞ্জ হচ্ছে, তার মানে $2 লাগবে আমার, ধরলাম কথার কথা আমি ধরে নিলাম, কিন্তু মার্কেটে আছে $1। এবার তুমি চাই মানে কি এবার ডলার কোথায় পাবে তুমি? এবার ইউএস গভর্নমেন্টকে বললে যে ইউএস গভর্নমেন্ট তুমি হচ্ছে ডলারটা মার্কেটে ছাড়ো, একটু কিছু ডলার ছাপাও, রিজার্ভ ব্যাংকে বলো ডলার ছাপাই হচ্ছে মার্কেটে দেওয়ার জন্যে। তো ইউএস গভর্নমেন্ট বলে কি, আরে বাবা ওটা ছাপানোর জন্য তো পয়সা লাগবে আমার, তাহলে ওটা কোথা থেকে পাবো আমি, তাহলে আমাকে সার্ভিস চার্জটা দিয়ে দাও। ঠিক আছে, সার্ভিস চার্জ দেওয়ার দরকার নাই, এখন থেকে একটা কাজ করো, $1 মানে 1.2 মানে কি যে 120 রুপি হিসেবে মাইনে নাও। আমাদের তো সার্ভিস চার্জ তো লাগতোই, দরকার কি আছে, ওই ডলারগুলো দিয়ে চালায় নাও, আপাতত কাজ চালানোর মতো করে নাও তখন। তার মানে কি এবার কিন্তু ডলারের দাম কিন্তু বেড়ে গেছে, রুপির দাম কিন্তু তাহলে কমে গেল। এইবার তুমি বিদেশ থেকে একটা জিনিস ইম্পোর্ট করতে যাও, বলবে কি বাবা আমাদেরকে তো $1, এটার দাম $1 আছে, কিন্তু এবার তোমাকে এক্সচেঞ্জ করার সময় কি $120 দিতে হবে। তা তোমার ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে এবার $120 চলে গেছে ইউএসএ গভর্নমেন্টের কাছ থেকে, ইউএস গভর্নমেন্টের কাছে। হ্যাঁ, এবার ইউএস গভর্নমেন্ট যখন চাইবে যে আচ্ছা এবার আমি $120 পেয়ে গেছি, এবার মেশিনটা আমি 100 রুপিতে আমি কিনে নেব, তখন কিন্তু মানে এর অর্থ এইভাবেই, যখন মার্কেটে ডলারের পরিমাণ, কোনো একটা কারেন্সির পরিমাণ কম থাকে, ডিমান্ড অনেক বেশি বাড়ে, সাপ্লাইটা তখন কম হয়, তখন কিন্তু সেই কারেন্সির দাম কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, তো হয় জিডিপি বাড়ুক চাই না বাড়ুক, কিন্তু কারেন্সির কারণে, কারেন্সির ডিমান্ডের সাপ্লাইয়ের কিন্তু কারণে কোনো একটা মানে কারেন্সির দাম বেড়ে যায় বা জিডিপির পরিমাণ বেড়ে যেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু একটা প্রবলেম। এই কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু চাইছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে যেন রুপির ছড়াছড়ি যাতে হয়। হ্যাঁ, ইন্টারন্যাশনাল মার্কেটে যেন রুপির যেন কি বলে আগ্রহ, মানুষের যেন আগ্রহ বাড়ে যে রুপি দিয়ে হচ্ছে এক্সচেঞ্জটা করা যাক তাহলে। হ্যাঁ, তো এই যে আরবিআই যে প্রচুর পরিমাণে রুপি ছাপাচ্ছে, এটাও একটা সুবিধা হতে পারে যদি অ্যাকসেপ্টেবল হয়। এই জন্যে যে ব্রিক্স চাইছে যে যে করেই হোক ব্রিক্স নোট চালু করো এক্সচেঞ্জ করার জন্য। এই যে বারবার ডলারের প্রতি নির্ভর হয়ে গেলে ডলারের দাম বাড়তে থাকবে, ওই অন্যান্য কারেন্সির দাম কমে যাবে, আর সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে ফ্লেক্সিবল মানে এক্সচেঞ্জ রেটের হচ্ছে প্রবলেম। হ্যাঁ, এবার আসি আমরা বুঝি যে ফ্লেক্সিবল টার্ম যে এক্সচেঞ্জ রেট আছে এটা কয় রকমের হয়। একটা হচ্ছে ফ্রি ফ্লোট, দুটা হচ্ছে ম্যানেজড ফ্লোট, আর 3 নাম্বারটা হচ্ছে গিয়ে ডার্টি ফ্লোট। প্রথমে আসি আমরা ফ্রি ফ্লোট। ফ্রি ফ্লোট মানে কি, ওই যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যাপারে, ডিমান্ড যেমন হবে সেই হিসেবে কারেন্সির দাম বাড়তে থাকবে কমতে থাকবে।
এবার আসি আমরা ম্যানেজড ফ্লোট, যে আজকে মানে কি এটা কি ফ্রি ফ্লোট আর ফিক্সড মানে কি এক্সচেঞ্জ রেট, ফ্রি মানে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট আর ফিক্সড এক্সচেঞ্জ রেটের সংমিশ্রণ। আচ্ছা পার্টিকুলার এক দিনের জন্যে ওটাকে ফিক্সড করে রাখো, পার্টিকুলার 2 দিনের জন্য ফিক্সড করে রাখো, যা চেঞ্জ হবে সেটা 2 দিন পরে দেখা যাবে, একদিন পরে কালকে কী চেঞ্জ হয় তার উপর বেসিস করে হবে। এভাবে করা যেতে পারে, মানে সারাদিন ধরে হচ্ছে কি এক্সচেঞ্জ রেট হচ্ছে সেম থাকবে, ফিক্সড থাকবে, কোনো চেঞ্জ হবে না। এমনিতে লজিক্যালি তো প্রতি ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়, কিন্তু না ওটাকে ধরা হবে না। তার মানে আমার ফিক্সডও থাকলো সঙ্গে ফ্লেক্সিবলও থাকলো, দুইটাই মানে কি যে কন্ট্রিবিউশন করে নতুন একটা আমরা এক্সচেঞ্জ রেট বানিয়ে দিলাম, মানে যে ম্যানেজড ফ্লোট। ফ্রি ফ্লোট ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে, মার্কেটের ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করছে। ম্যানেজড ফ্লোটে কী হচ্ছে, কোনো একটা পার্টিকুলার ডেটে ফিক্সড করা হলো, তারপরেও কিন্তু প্রতিদিন এক্সচেঞ্জ রেট চেঞ্জ হচ্ছে, এরকম হলো। এবার আসি আমরা ডার্টি ফ্লোট। কখনো কখনো আরবিআই বা বিভিন্ন অন্যান্য দেশের মানে রিজার্ভ ব্যাংক কী করে, মার্কেট থেকে কোনো একটা নির্দিষ্ট মুদ্রা কিনে রাখে আগের থেকে। এখন ডলারের দাম কম আছে, তাহলে আমি ডলারটাকে আগে কিনে রাখি। হ্যাঁ, $100 এখন আমার মার্কেটে আছে $100, তার মধ্যে থেকে $50 আমি কিনে রাখি। তো যখন ডলারের দাম বেড়ে যাবে তখন কি আমি রুপি ছাড়তে মানে কি তখন আমার কাজে আসবে। তো মানে কি যে স্কিম বানাতে পারি আমি, যে আচ্ছা তাহলে এখন হচ্ছে 90 রুপিতে $1 হয়, আগের থেকে আমার ডলার কেনা আছে, তাহলে রুপিটাতে হচ্ছে কি ইন্ডিয়ান গভর্নমেন্ট কি বললো, আচ্ছা মানে কি সিটিজেন তোমরা আমাকে 80 রুপি দাও, আমি তোমাকে $1 দিয়ে দিচ্ছি। তার মানে কি তখন বিদেশি মানে কি যে দেশীয় যারা হচ্ছে ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু সুবিধা পেতে পারে। তো এভাবে করে যে মানে আরবিআই বা রিজার্ভ ব্যাংক কিন্তু মানে কি আন্তর্জাতিক বাজারে কোনো একটা নির্দিষ্ট মুদ্রার দাম কমাতেও পারে, বাড়াতেও পারে। আচ্ছা এখন হচ্ছে কি মার্কেটে ডলারের ক্রাইসিস আছে, তখন কি করবে আরবিআই করবে, এক ঢালা তোমার হচ্ছে কি মানে ডলার ছেড়ে দিল মার্কেটে, তাহলে কি ডলারের দাম পড়ে গেল। হ্যাঁ, আবার এমনও হয় অন্যান্য দেশে মানে কি যে দেখলো হচ্ছে কি যে ভবিষ্যতে ডলারের দাম বাড়ার সম্ভাবনা আছে, তাহলে এক বোঝাই হচ্ছে মানে কি বিরাট অ্যামাউন্টের হচ্ছে ডলার কিনে রাখি তাহলে আপাতত, তাহলে ভবিষ্যতে এক্সপোর্ট ইম্পোর্টের সময় দেশের আমাদের দেশের হচ্ছে ব্যবসায়ীরা যাতে লাভবান হয়। তো এইভাবে এটাকে বলা হয় ডার্টি ফ্লোট, যে কোনো একটা দেশের গভর্নমেন্ট মানে আন্তর্জাতিক মানে বাজারের কোনো একটা মুদ্রাকে কন্ট্রোল করছে, তার দামটাকে কন্ট্রোল করছে। তো তার মানে কোনো একটা দেশের সুবিধার জন্য, এটাকে বলে ডার্টি ফ্লোট। তাহলে আমরা কি বললাম, এক্সচেঞ্জ রেট সিস্টেম হচ্ছে দুই রকমের, একটা মানে ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম, আর একটা হচ্ছে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম। ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম আবার হচ্ছে প্রধানত 3 রকমের হয়, একটা হচ্ছে ফ্রি ফ্লোট, 2 নম্বর ম্যানেজ ফ্লোট, 3 নম্বর হচ্ছে ডার্টি ফ্লোট। ঠিক আছে। আচ্ছা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে ফ্লেক্সিবিলিটি মানে কি যে আমি কারেক্ট যদি রুপির দাম বেড়ে যায় তখন কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের সময় ইন্ডিয়ান গভর্নমেন্টের হচ্ছে লাভ হতে পারে। আবার উল্টাও হতে পারে যে ডলারের দাম বেড়ে গেলে ইন্ডিয়ার দাম হচ্ছে যদি কমে যায়, তাহলে ইম্পোর্ট এক্সপোর্টের মানে ব্যবসা আন্তর্জাতিক বাজারে ব্যবসা করার সময় তাহলে ইন্ডিয়ান মার্চেন্টদের লস হতে পারে। হ্যাঁ, তো দুটোই হতে পারে। কোনো দাম বেড়ে যেতে মানে কি মানে ডলার দাম বেড়ে গেলে আন্তর্জাতিক বাজারে কোনো প্রোডাক্টের দাম বেড়ে যেতে পারে কোনো কারণে। হ্যাঁ, তো সুবিধা অসুবিধা দুটোই আছে, এভাবে আমরা কল্পনা করতেই পারি। তো আজকে ক্লাসে আমরা এক্সচেঞ্জ রেট পড়লাম, নেক্সট ক্লাসে আমরা এক্সচেঞ্জ রেটটাকে কমপ্লিট করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, বাই।